আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। দশম গ্রেড সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থানরত শিক্ষকরা সকাল থেকে বিভিন্ন স্লোগান দিয়ে আসছেন। তারা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি উভয়ই চালিয়ে যাবেন। সোমবারের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর আগে রোববার রাতে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হলেও মধ্যরাতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন শিক্ষক নেতারা। আমাদের আজকে সরকার দীর্ঘদিনের লাঞ্ছনা বঞ্চনা দীর্ঘদিনের নিষ্পেষিত করার কারণে আজকে আমরা এই মাঠে এসে দাঁড়াইছি। আমরা চাই একটা আমাদের যে দাবি সেটা আদায় করে আমরা এখান থেকে যেতে চাই। আমরা ওই সভাতে আমাদের আশানুরূপ যে ফলটা আমরা ওটা চাচ্ছি, যদি আমাদের আশানুরূপ ফল হয় তো আলহামদুলিল্লাহ আমরা সবাই যার যার অবস্থানে আমাদের বিদ্যালয়ে ফিরে যাব। কিন্তু আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ফলটা না পাই তাহলে আমরা আর ফিরছি না, আমরা আমাদের দশম গ্রেড নিয়ে তবেই ফিরবো। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, আমরা জেনেছি যে গতকাল রাতে শিক্ষকরা আসলে এই অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে মধ্যরাতে তারা আবারও সেই কর্মসূচি থেকে ফিরে এসে আজকেও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর কারণ কিছু জানতে পেরেছেন কিনা? তানি, যেমনটি আপনি বলছিলেন যে সকাল থেকেই যে এই অবস্থাটি আমি বলছি যে কর্মবিরতির কথা, গতকালকে কিন্তু তারা যে অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং গণশিক্ষার যিনি সচিব রয়েছে তার সঙ্গে দীর্ঘ প্রায় ৩ ঘন্টা বৈঠক করেছেন। সন্ধ্যার পরে আসলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং ওই বৈঠক থেকে একটি আশ্বাস তাদের দেওয়া হয়েছিল। সেই আশ্বাস অনুযায়ী তারা কর্মবিরতি প্রত্যাহার করলেও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেনি। তারপরে যখন বৈঠকের যে শিক্ষক নেতারা যখন কেন্দ্রীয় শহীদ মিনারে সবার সঙ্গে আলোচনা করে তারা কিন্তু আবার সেই কর্মবিরতিতেই ফিরে যান, পাশাপাশি অবস্থান কর্মসূচি তো আছেই। তো আজকে বিকাল 5টার পরে এই শিক্ষক যে নেতা রয়েছেন তাদের একাংশ সচিবালয়ে যে অর্থ সচিব রয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বসার কথা রয়েছে। তবে তারা কিন্তু তাদের এই জায়গা থেকে স্পষ্টভাবে জানিয়েছেন যে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের যে 3 দফার দাবি রয়েছে, দশম গ্রেডে বেতন স্কেল পদোন্নতি সহ যে 3 দফা দাবি রয়েছে, সেই 3 দফা দাবির যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন যদি দেয়া না হয় তাহলে তারা মাঠ ছাড়বেন না। এবং তারা যেটি বলছেন, আজকে আলোচনা যদি ফলপ্রসূ না হয় এবং তাদের যদি প্রজ্ঞাপন দেওয়া না হয় তাহলে তারা মাঠ ছাড়বেন না এবং সেই আন্দোলন কিন্তু আরও কঠোর হবে বলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। তারা যেটি বলছেন, এখন তো শুধু কর্মবিরতি, পরবর্তীতে কিন্তু যে স্কুলে যে তালা দেওয়ার কার্যক্রম সেটিও তারা পালন করবে। আরেকটু বিষয় জানিয়ে রাখি, তাদের এই কর্মবিরতি 2 দিন ধরে চলছে এবং অবস্থান কর্মসূচি মোট 3 দিন ধরে চলছে। এতে কিন্তু বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা, প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা, কারণ সেখানে কিন্তু পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছেন। প্রায় 65,000, সারা দেশে 65,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রাইমারি, সেখানে প্রায় 4 লাখেরও বেশি শিক্ষক রয়েছেন। তারা যেহেতু কর্মবিরতিতে গিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু প্রায় সরকারি প্রাইমারি স্কুলে প্রায় 1 কোটির মতো শিক্ষার্থী তারা পাঠদান থেকে বিরত রয়েছে। তো তানি, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। তানি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কর্মবিরতিতে আছেন গাইবান্ধার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দিনাজপুরের হিলিতেও পাঠদান সহ অফিসিয়াল সকল কাজে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সারা দেশের মতো পটুয়াখালী, রাঙামালী ও গলাচিপা উপজেলার 266টি প্রাথমিক বিদ্যালয়েও পাঠদান বন্ধ রয়েছে। ফাইনাল পরীক্ষার আগে শিক্ষকদের এমন আন্দোলনে ফলাফলে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা করছেন শিক্ষার্থীরা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকব। প্রধান শিক্ষক পদে এবং এর আগে উপরের পদগুলোতে আমাদের থেকেই পদোন্নতির মাধ্যমে শতভাগ পদোন্নতি দিতে হবে। বিদ্যালয়ে ক্লাস বর্জন থাকবে, আমরা সেই কর্মসূচিতে আছি যতদিন আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, আমরা জানি যে সবগুলো প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে, সব শিক্ষকরা আসলে কর্মসূচিতে রয়েছেন। একটু জানাবেন যে শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন তারা শিক্ষকদের এই কর্মসূচিকে কিভাবে দেখছেন, তাদের প্রতিক্রিয়া কি?
তানি, সারা দেশের মতো কিন্তু ময়মনসিংহের 2140টি প্রাথমিক বিদ্যালয়ের 5.5 লাখ শিক্ষার্থীর এই বিদ্যালয়গুলোতে কিন্তু কর্মবিরতি চলছে। পদোন্নতি এবং 10ম গ্রেডে বেতন সহ কিন্তু তারা এই কর্মবিরতি পালন করছে। আজকে দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি চলছে এই সহকারী শিক্ষকদের। তবে আমি যেখানে আছি সেটা ময়মনসিংহের একটি মডেল প্রাথমিক বিদ্যালয়, নমহল প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়টিতে এসে যা দেখা গেছে যে শিক্ষকরা কিন্তু ঠিকই স্কুলে আসছেন, তবে ক্লাসে যাচ্ছেন না, তারা গল্প গুজব করছেন তাদের রুমে। এবং অনেক শিক্ষার্থী কিন্তু এখানে এই স্কুলে আসে, তারা কিন্তু এসে স্কুল খোলা না পেয়ে কিন্তু তারা ক্লাস না চলাতে তারা কিন্তু ফিরে যাচ্ছে এবং অভিভাবক আসছে এখানে। শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু স্কুল খোলা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। অনেক শিক্ষার্থী এসে কিন্তু এখানে ক্লাস না করে কিন্তু তারা খেলাধুলা করছেন এবং আশেপাশে হই হুল্লোড়ে ব্যস্ত রয়েছেন, তারপরে কিন্তু তারা বাড়িতে ফিরে যাচ্ছেন। তবে আমি অনেক অভিভাবকদের প্রশ্ন করেছিলাম যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। তারা বলছেন যে ডিসেম্বরের 1 তারিখে, অর্থাৎ আর 3 সপ্তাহের মতো আছে ফাইনাল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা শিক্ষাতে। তারা এই পরীক্ষা নিয়ে স্কুল বন্ধ থাকে তারা শঙ্কিত। তারা এই শিক্ষা ব্যবস্থায় শিশুদের উপর প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন। তবে আমি এই শিক্ষকদের কাছেও কিন্তু প্রশ্ন করেছিলাম যে তারা এই শিক্ষা ব্যবস্থা ক্ষতি হচ্ছে নাকি, শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে নাকি। তারা বলেছে যে আমাদের দাবি নেওয়া পর্যন্ত, কেন্দ্র থেকে সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব। তবে শিক্ষার্থীদের উপর প্রভাব পড়বে না। তারা শুক্র শনিবারে ক্লাস নিয়ে তারা এই শিক্ষার্থীদের শিক্ষাদান পুষিয়ে নেবেন বলে তারা বলছেন। এই ছিল ময়মনসিংহ থেকে প্রাইমারি স্কুলের কর্মবিরতির সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। অন্য প্রসঙ্গ, ৭১-এর পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে, তারা এখন দেশটাকে গিলে খেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ৭১ মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হিন্দু মুসলিম বিভেদ তৈরি করার চেষ্টা চলছে, এটা কখনো হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহাসচিব। আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে দেশের মানুষ আপোষ করতে পারে? এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুমতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দিলে তা সঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ৩৬ জুলাই নিয়ে এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মঈন খান বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। প্রায় ৪৩টি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছে। গায়েবী মামলা, নির্যাতন সহ্য করতে হয়েছে গণতন্ত্রকামী মানুষকে। বর্তমানে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা চ্যালেঞ্জ বলে মনে করেন ডক্টর আব্দুল মঈন খান। চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরো বেশ কিছু গণতন্ত্রকামী রাজনৈতিক দল সব মিলিয়ে প্রায় ৪৩টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজনীতি। বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকেই শরিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নানামুখী সমীকরণ। খালি থাকা ৬৪টি আসন ঘিরে হিসেব নিকেশ করছেন যুগপৎ আন্দোলনের থাকা নেতারা। আর জোটসঙ্গীরা বলছেন, বিএনপি যেন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেয়, সময় ক্ষেপণ না করে দ্রুত চূড়ান্ত প্রার্থিতার তালিকা প্রকাশ করার দাবি তাদের। বিএনপির নীতি নির্ধারকরা জানিয়েছেন, শরিকদের জন্য ৪০ থেকে ৪৫টি আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। আরও জানাচ্ছেন রুদ্র রফিক।
গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে শরিক দলগুলো। আন্দোলনের কেন্দ্রে থাকা বিএনপি নেতাদের পাশাপাশি জেল জুলুমের শিকার হতে হয়েছে যুগপৎ আন্দোলনের নেতাদেরও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোকে ভুলে যায়নি বিএনপি। ৩০০ আসনের মধ্যে ৬৩ আসনের শরিক দলের নেতাদের জন্য কোনো প্রার্থী দেয়নি দলটি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, আলোচনার মাধ্যমে সমঝোতাই হবে প্রার্থী চূড়ান্তের ভিত্তি। কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে, তবে অধিকাংশ আসনেই আমরা জোট সঙ্গীদেরকে সুযোগ দিতে চাই। সংখ্যা এরকমই হবে, ৪০-৪৫-এর মতোই থাকবে। তো আশা করি নির্বাচনের মাঠে যোগ্যতম প্রার্থীকেই আমরা দিতে পারবো। জোটের নেতারা ইতোমধ্যে প্রার্থী তালিকা দিয়েছে, চলছে আলোচনা ও সমন্বয়। আমরা নিজেরা বসছি মঞ্চগতভাবে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথেও মঞ্চের আলোচনা হবে, কথাবার্তা বলবো, এবং আমি বিশ্বাস করি যে আমরা আলাপ আলোচনা করে আমরা হয়তো একটা বোঝাপড়ার জায়গায় আমরা আসতে পারবো। বেশ কয়েকটা সিট অলরেডি জোটের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে, কিছু সিট নিয়ে এখনো আলোচনা আছে। সো ফুল আলোচনাগুলো যখন শেষ হয়ে যাবে, কারণ এখনো কিন্তু দু একটা দলও আলোচনায় আছে জোটে আসতে চায়, তারা অরিজিনাল যুগপৎ আন্দোলনে ছিলেন না, কিন্তু তারা জোটবদ্ধ হতে চান। খুব শীঘ্রই আমরা আশাবাদী যে সব শেষ হয়ে জোটের ডিক্লারেশনগুলো চলে আসবে। কালক্ষেপণ না করে দ্রুত প্রার্থী তালিকা চূড়ান্ত করার তাগিদ জোটের নেতাদের। আমাদের অন্য প্রতিপক্ষরা তাদের কাজের যে গতি এবং যে বেগ, আর তার তুলনায় বিএনপি এবং আমরা মনে হয় অনেক শ্লথ গতিতে আছি। ইতিমধ্যেই দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে বিএনপি বাকি আসনগুলোর ব্যাপারে সুরাহা করবেন এবং প্রার্থী তালিকা অচিরেই ঘোষণা করবেন, এটা কামনা করছি। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে প্রত্যাশা জোটের নেতাদের। আগামী নির্বাচনে বড়ভাবেই বাংলাদেশের জনগণ আমাদেরকে বেছে নেবে এবং আমরা বড়ভাবে জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে সক্ষম হব। রুদ্র রফিক, RTV, ঢাকা। নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে, যেটি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সচিবালয় আয়োজিত নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারীদের কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। সমস্যা নিরূপণের জন্য কর্মশালা হয়েছে কিনা আমি জানি না, তবে হয়তো হয়েছে। তবে এবারের প্রেক্ষিতটা আমরা প্রিজাইডিং পোলিং অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি, এই কারণে যে আসলে আমাদের যে যুগ্ম সচিব নির্বাচন কমিশন একবারে টু দ্য পয়েন্টে আপনার যে ক্ষমতা সেটি কিন্তু উল্লেখ করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলো যে কোনো বিক্ষোভের চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফেসবুক ওয়ালে দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে বলেন, বিএএল তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন এটি ২৮ অক্টোবর ২০০৬। তারা কল্পনা করছেন প্রকাশ্য দিবালোকে ডজন খানেক মানুষকে হত্যা করে হাজার হাজার দুর্বৃত্তকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তা দখল করবে। এখন এটি নতুন বাংলাদেশ উল্লেখ করে তিনি জানান, নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলা করা হবে। আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন। তার আত্মত্যাগ তৎকালীন সামরিক শাসকের পতনকে ত্বরান্বিত করে। স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় দিন। বুকে স্বৈরাচার নিপাত যাক এবং পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে তিনি মিছিলের অগ্রভাগে অবস্থান করেন। রাজধানীর 0 পয়েন্ট এলাকায় নূর হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে হত্যা করলে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান হয়।
ধারাবাহিক লড়াইয়ের পর 1990 সালের 6 ডিসেম্বর তৎকালীন এরশাদ সরকারের পতন হয় এবং দেশে গণতন্ত্র ফিরে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে যে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু সহ বিএনপির আরও 2 কর্মী হত্যা মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 549 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। রবিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম ও প্রণয় কুমার প্রামাণিক এই তথ্য নিশ্চিত করেছেন। 4 আগস্ট আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় 22 আগস্ট রাতে রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন, আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই এলাকার সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে পৃথক 3টি মামলা দায়ের করেন। রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইদ মামুন নামের একজন নিহত হয়েছে। সোমবার বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে বলে জানায় পুলিশ। এই থানার আওতাধীন যে সূত্রাপুর থানা, তাদের কল করলাম, তারা আসলো। আসার পরে এখন ইনভেস্টিগেশন চলছে আসলে যে তার নাম কি, ঠিকানা কি, আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে যেটুকু দেখলাম যে খুব সম্ভবত তার খালাতো ভাই হবে, একজন তার কাজিন আসছে, তাকে এই মামলা যায়ও বা এই ঘটনার যে আপনার তদন্ত করছে। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে তিনি কথা বলেন। প্রসিকিউটর আরও বলেন, প্রত্যক্ষদর্শী হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে বলে জানান তিনি। তিনি জবানবন্দি দিয়েছেন, তার জেরা শুরু হয়েছে। আমির হোসেন এবং সুজন চন্দ্র রায় 2 জনের পক্ষে তার জেরা করা হয়েছে। বাকিদের জেরা 2:30টার সময় শুরু হবে। সেই অবস্থাটা বলেছেন উনি এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করেছেন, কয়েকজন শিক্ষক কর্মচারীর নাম বলেছেন। আগামীকালের মধ্যে দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করার দাবিতে অবস্থানরত শিক্ষকরা। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এই হুঁশিয়ারি দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে 16তম দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গতকাল একই দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেন প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা। দেশে ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করছে জানিয়ে তা প্রতিরোধের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন নাগরিক প্রতিনিধিরা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উদ্যোগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া ও কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ অনেকে। এ সময় তারা বলেন, মশার ওষুধ সিটি কর্পোরেশন থেকে যা ছিটানো হচ্ছে তা অত্যন্ত অপ্রতুল। এতে ঢাকার দরিদ্র অঞ্চলগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি পড়ছে। সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে মশক নিধন কার্যক্রমকে বেগবান করা। পরে ক্যাবের পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। শুরু থেকে আজ পর্যন্ত সৃজনশীলতা, শ্রদ্ধা এবং শিক্ষার মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় বলে মন্তব্য করেছেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মিসেস সিফাত লায়লা। স্কুলটির আয়োজনে আয়োজিত হয়েছে ইসলামিক কার্নিভাল 2025। এই কার্নিভালে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি হয়। তাছাড়া শিক্ষার্থীরা পাবলিক স্পিকিং কনফিডেন্স বৃদ্ধি লাভ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রিজবানা আফরোজ সরণি এবং প্রধান উপদেষ্টা মুফতি সাইফুল ইসলাম। পরে কোরআন তেলাওয়াতের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। 3 সেপ্টেম্বর 2025 তারিখে 2025 সালে 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 3 সেপ্টেম্বর 2025 তারিখে 2025 সা
বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের রজত জয়ন্তী আজ। 25 বছর আগে ভারতের বিপক্ষে সাদা পোশাকে প্রথমবার মাঠে নামে টাইগাররা। দীর্ঘ পথ চলায় লাল সবুজের দল গড়েছে কিছু ইতিহাস। তবে প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় ব্যর্থতার গল্পটাই লম্বা করেছে বাংলাদেশ। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। নভেম্বরের স্নিগ্ধ সকালে ইতিহাসের পাতায় নাম লিখেছিল বাংলাদেশ ক্রিকেট দল। 2000 সালের 10 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিল টাইগাররা। নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে শুরু হয় লাল সবুজের টেস্ট অধ্যায়, যে অধ্যায়ের বয়স আজ 25। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে 400 রান পেরিয়ে বাংলাদেশ দেখিয়েছিল সাহসী সূচনা, কিন্তু অভিজ্ঞ ভারতের বিপক্ষে টেস্টের বাস্তবতা ছিল কঠিন। পরাজয়ে শেষ হয়েছিল সেবার। পরের সময়টা উত্থান পতনে ভরা। প্রথম জয় আসে 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ধীরে ধীরে এসেছে আশার আলো। আশরাফুলের ব্যাটে সাকিব, তামিম, মুশফিকদের প্রজন্মে। চট্টগ্রাম, সিলেট, মিরপুরের সবুজ উইকেটে জন্ম নিয়েছে নতুন গল্প। অবশ্য পরিসংখ্যান কথা বলছে ভিন্ন। গেল 25 বছরে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে 152টি, যেখানে জয়ের সংখ্যা কেবল 23টি। ড্র হয়েছে 18 ম্যাচে। বিপরীতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে 111 বার। তবে এই ব্যর্থতার মাঝেই রয়েছে বাংলাদেশের অনেক প্রাপ্তির খবরও। ক্রিকেটের শক্তিশালী দল নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। রাফি আমিন, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।